দীপা সূর্যকে বলে, আমি আমার মেয়েকে ছাড়া এখান থেকে যাব না। যত কষ্ট হোক খুঁজে বের করব। পুলিশ অফিসার বলে অতটা সহজ হবে না ম্যাডাম, এখানে অনেক লোক রয়েছে। দীপা বলে, আমাকে পুরোহিত বলেছে এই মন্দির অনেক জাগ্রত। আমি কাল থেকে উপোস করছি, আমি এখান থেকে খালি হাতে ফিরবো না। ওইদিকে রূপার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। রূপা প্রসাদের ওখানে যায়। রূপা মনে মনে বলে, আজ যদি মা এখানে থাকতো তাহলে মা কত আদর করে আমাকে খাইয়ে দিত। সূর্যদীপ আর সোনা আলাদা আলাদা ভাবে রূপার খোঁজ করতে থাকে। পুরো জায়গাটা ঘুরতে থাকে ওরা। রূপা মনে মনে বলে, আমি আর সহ্য করতে পারছি না। যে প্রসাদ বিলাচ্ছে রূপা তাকে বলে, আমাকে একটু খিচুড়ি দিন। লোকটি বলে, আপনি বসুন, আমি দিচ্ছি। রূপা একটা প্লেট হাতে নিয়ে বসতে যাবে, তখন কি একজন এসে রূপার মাথায় হাত রাখে। রূপা ভয় পেয়ে যায়। রূপার হাত কাঁপতে থাকে, কিন্তু রূপা ঘুরে দেখে ওটা একটা সন্ন্যাসী ছিল। সন্ন্যাসী তার মতো আশীর্বাদ করে চলে যায়। রূপা খেতে বসে আর ভাবে, আজ অনেক বছর পর এতটা ক্ষুধা লেগেছে। ছোটবেলায় তুমি অর্ধেকটা খেয়ে আমাকে বাকিটা খাইয়ে দিতে, আর আমি সেটা বুঝতে পেরে তোমাকে খাইয়ে দিতাম। তুমি তো সারাক্ষণ আমাকে আগলে রাখতে, কিন্তু তাহলে আজ কি হলো? আজ তুমি বাকিদের মতো কিভাবে বিশ্বাস করলে আমি খুনটা করেছি? রূপা খিচুড়ি মুখে দিতে যাবে, তখন রূপা একটা পুলিশ অফিসারকে দেখতে পায়। রূপার ওখান থেকে খায় না, ভয় পেয়ে উঠে যায়। রূপা ক্ষুধা পেটে অন্যমনস্কভাবে হাঁটছিল, তখন একটা মহিলার সাথে ধাক্কা লাগে। মহিলার পুজোর থালি থেকে একটা কলা পড়ে যায়। রূপা তাড়াতাড়ি করে ওটা উঠিয়ে খেতে থাকে। মহিলাটা কিছু বলে না। মহিলাটি বলে, ওটা হয়তো ঠাকুর তোমার জন্য ফেলেছে, ওইটা তুমি খাও বোন। রূপা ওখানে বসে পড়ে পাগলের মতো খেতে থাকে কলাটা। অন্যদিকে সূর্য আর দীপা ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করছে এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা, কিন্তু কেউই খোঁজ দিতে পারছে না। দীপা অন্য একটি মেয়েকে রূপা মনে করে তার কাছে যায়, কিন্তু ওই মেয়েটির সামনে গিয়ে দেখে ওটা রূপা নয়। দীপা কান্না করার বলে, আমার মেয়েটাকে কি আমি খুঁজে পাবো না? ও কোনো কিছু না জেনেই পালিয়ে বেড়াচ্ছে। ওইদিকে রূপাও কান্না করার বলতে থাকে, মা আমি কি আর বাড়ি ফিরতে পারবো না? আমার মুখে কি আর কেউ খাবার তুলে দিবে না? আমি কি আবার অনাথ হয়ে যাব? তুমি কি আর আমাকে নিতে আসবে না? আমি কিছু করিনি মা, তোমার রূপা কিছু করেনি। এইটা পেলে রূপা জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। দীপা পুলিশ অফিসের সাথে রাগারাগি করতে থাকে। দীপা বলে, সব দোষ আপনার, আপনাদের জন্য আমার মেয়েটা হারিয়ে গিয়েছে। সূর্য বলে, সেদিন আপনাকে কতবার বললাম, আপনি আমাদের কথা শুনলেনই না। আমার মেয়েটা ভয় পেয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমরা তোকে এরকম শিক্ষা দেইনি। দীপা বলে, ডাক্তারবাবু আপনি শুধু বারবার একই কথা কেন বলছেন? সূর্য বলে, আমি জানি দীপা আমাদের মেয়ে পালাইনি, কিন্তু কি করব বলো? সবাই ভাবছে ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমাদের কাছে আসছে না, মানুষকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। দীপা কান্না করে আর বলে, আসলে সব দোষী আমার, আমি তোকে শিক্ষা দিয়েছি, আমি ওকে ক্রিমিনাল বানিয়েছি, আপনি তো আর ওকে শিক্ষা দেননি। সূর্য বলে, দীপা তুমি একটু শান্ত হও। সোনা বলে, তোমরা এরকম কেন করছো? এখানে কি ঝগড়া করাটা খুব দরকার তোমাদের? দীপা আবার মন্দিরের সামনে যায়। দীপা ঠাকুরের সামনে বসে কান্না করতে থাকে। দীপা হাত জোর করে কান্না করার বলে, বাবা আমার মেয়ে যেখানে থাকুক তুমি ওকে রক্ষা করো। ওইদিকে রূপার অনেক কাশি আসতে থাকে। তখন একজন বড় সন্ন্যাসী রূপার কাছে আসে। সন্ন্যাসী রূপাকে জল এগিয়ে দেয়। সন্ন্যাসী বলে, জলটা খাও বেটি। রূপাও দুই হাত পেতে জল খেতে থাকে। সন্ন্যাসী এটা দেখে খুশি হয়। রূপা দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে। রূপা বলে, আপনি আমার প্রাণ বাঁচালেন বাবা, আমি তো দমাটকে মরে যাচ্ছিলাম। সন্ন্যাসী রূপাকে বলে, তোর অনেক ক্ষুধা লেগেছে তাই না? রূপা বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? সন্ন্যাসী বলে, তুই আমাকে বাবা বলে ডাকলি না, বাবা সবটা জেনে গিয়েছে। সন্ন্যাসীর পর রূপাকে কিছু একটা খেতে দেয়। রূপা খুশি মনে ওইটা খায়। সন্ন্যাসী আবার রূপাকে বলে, শোন বেটি, তোর এখন অনেকটা পথ হাঁটতে বাকি আছে, তোকে একা ওই পথ হাঁটতে হবে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। রূপা বলে, তুমি সব কিভাবে জানলে, আর তুমি বাংলা কথা কিভাবে বলছো? সন্ন্যাসী বলে, আমি সব জানি, তোর এখন অনেক কাজ বাকি, তুই অসহায় মানুষের সহায় হবি, তোকে অনেক কাজ করতে হবে, সংসারের থেকে তোকে বিশ্ব সংসারে বেশি প্রয়োজন। রূপার চোখ দিয়ে জল পড়তে থাকে। সন্ন্যাসী রূপার চোখে জল মুছে দেয়। সন্ন্যাসী আবার তার ঝোলা থেকে একটি ফল বের করে রূপার হাতে দেয়। রূপা ফলটা দেখতে থাকে। রূপা মুখ তুলে যেয়ে বলতে যাবে, তুমি কে বাবা, তখনই দেখে সন্ন্যাসী কোথাও নেই। রূপা আবার সন্ন্যাসী খোঁজ করতে থাকে। রূপা মনে মনে বলে, বাবা আমাকে বলে যাও আমি কোথায় যাব, আমি কাদের কাজে লাগবো। বাড়িতে সূর্যের বাবা লাবণ্যর ছবিতে হাত বোলাতে থাকে। পাশেই কাকিয়া, উর্মির মা আর জয় দাঁড়ানো। জয় সূর্যকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু কারো ফোনে ফোন ঢুকছে না। সূর্যের বাবা বলে, কিরে পেলে ওদের কাউকে? জয় বলে, ফোন তো করে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ বলছে। কাকিয়া বলে, সোনাকে একটা কল করে দেখ। উর্মির মা বলে, হ্যাঁ এখন এইটাই করুক, শুধু এ রূপা আমাদের কারোই শান্তি দিবে না, আমাদের সবার জীবন শেষ করে দেবে। সূর্যের বাবা উর্মির মাকে বলে, বেন আপনি এসব কথা কেন বলছেন? আপনি তো এখানে শুধুমাত্র বসে বসে চিৎকার করছেন, মেয়েটাকে তো খোঁজার দরকার, সেটা তো তার বাবা মা করছে, আপনার তাতে সমস্যা কিসের? উর্মির মা বলে, আমরা বাড়িতে বসে তো উর্মির মা বলে, আমরা তো বাড়িতে বসে খুব সুখে নেই, আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, তার পাশে গিয়ে যে দুদণ্ড বসবো তারও কোনো সুযোগ নেই। পাশের বাড়ির মানুষ এসে জিজ্ঞেস করছে, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে মেয়েটা। সূর্য বাবা বলে, বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি পড়ছেন আপনার মান সম্মান নিয়ে। উর্মির মা বলে, সে আমি মুখ খুললেই সবার প্রবলেম। সূর্যের বাবা বলে, দেখুন আমি আপনার সাথে তর্ক করার মুডে নেই, ভেবেছিলাম আপনি পরিস্থিতির সাথে চেঞ্জ হয়েছেন, কিন্তু আপনি আগে যাচ্ছিলেন সেটাই রয়েছেন। জয় তার বাবাকে চুপ করতে বলে। এটা থেকে সূর্য বাবা একটু অবাক হয়। সূর্য বাবা জয়কে বলে, তুই আমাকে চুপ করতে বলছিস, কিন্তু নিজের শাশুড়ির ভুলটা ভুল বলতে পারছিস না। এই কথা জবাবে জয় আবার কিছু বলতে যাবে, উর্মির মা থামিয়ে দিয়ে বলে, বাবা মশাই, আপনি তো ঠিক লাইনে চলে এসেছেন, আপনি তো আবল তাবল বলছেন না।
সূর্যের বাবা প্রচন্ড রেগে যায়। সূর্য বাবা বলে, আপনি আর একটা কথা বলবেন না। কাকা বলে, আপনারা সবাই চুপ করুন। সূর্য বাবা বলে, অনুযায়ী আমরা সবাই টেনশনে রয়েছি, কিন্তু এর মধ্যে উনি যা করছে সেটা একটা সুস্থ মানুষের কাজ নয়। উর্মির মা আবার চিৎকার করে বাড়ি মাথায় করে নেয়। সূর্য বাবা বলে, আপনি একটু চুপ করুন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমার আপনার নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উর্মির মা আবার বলে, মেয়েটা মানুষ মেরেছে, জানে না পালালে জেল খাটতে হবে, এর জন্য পালিয়েছে। সূর্য বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করে, মেয়েটা যে কোথায় রয়েছে তুমি তাকে দেখো। জয় আবারও তার বাবাকে চুপ করতে বলে। জয় বলে, বাবা অনেক হয়েছে, এবার চুপ করো না, আমরা তো আছি এখানে। সূর্য বাবা বলে, তুই থেকে বা কি করছিস? আমাকে আরো কিছু সহ্য করতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। সূর্যের বাবা লাবণ্য ছবি হাতে নিয়ে বলে, আমি তোর মায়ের ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আর কেউ যদি আমার নাতনি আর ছেলে বউকে নিয়ে বাজে কথা বলে, তাহলে আমি তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। লাবণ্য এখানে থাকলে হয়তো এই কথাটাই বলতো। সূর্যর বাবা জোর গলায় চিৎকার করে উর্মির মাকে বলে, আপনি মনে রাখবেন, প্রবেশ সেনগুপ্ত এখনো মারা যায়নি। ওইদিকে রূপা যায় পুজো দেওয়ার জন্য। রূপা ঠাকুর সামনে বসে হাত জোর করে বলে, আমি জানি না তোমার পুজো কিভাবে করতে হয়, আমি কোনো মন্ত্রও জানি না, তবু আমার মন বলছে তুমি এসেছিলে। তুমি কি সত্যি আমার কাছে এসেছিলে? তুমি যদি এসে থাকো, তাহলে তুমি যা যা বলে তাই যদি সত্যি হয়, তাহলে রূপা সেগুলো মেনে নেবে। রূপা জান বাস থেকে তুমি ছাড়া আর কেউ নেই। রূপা ওখান থেকে উঠে পড়ে। তখন ওখানে সূর্যদীপা চলে আসে, কিন্তু রূপা পিছন করে ছিল, তাই সূর্যদীপা রূপাকে দেখতে পায় না। রূপাও তার বাবা মাকে দেখতে পায় না। রূপা একটু সাইডে চলে যায়। রূপা সন্ন্যাসীর বলা কথাগুলো ভাবতে থাকে। তখন কিছু লোক এসে রূপার পিছনে দাঁড়ায়। রূপা তাদের দেখে মনে মনে বলে, কারা এরা? আমার পথ এভাবে কেন আগলে দাঁড়িয়েছে? আমাকে চারদিক থেকে ইচ্ছে করে আটকে রেখেছে। রূপা ওখান থেকে যেতে যাবে, তখন অনেকজন লোক এসে আবার পথে আটকে দেয়। রূপা মনে মনে বলে, এরকম একটা পবিত্র জায়গায় এসেও এরকম খারাপ লোকেরা কিভাবে কুকর্ম করছে। তখন একটি লোক রূপাকে বলে, এখান থেকে জলদি চল। রূপা বলে, না, আমি কোথাও যাব না। তখন একটা লোক ছুরি বের করে। লোকটি বলে, চুপচাপ চল এখন। রূপা আর কিছু বলে না। রূপা লোকদের সাথে বেরোতে থাকে। তখনই সূর্যদীপা সোনা ওখানে আসে। আবার একটুর জন্য রূপাকে দেখতে পায় না। সূর্য বলে, এখানেও তো নেই। দীপা আবার দৌড়ে রূপা বলে চিৎকার করতে থাকে। দীপা আবার মন্দিরের সামনে যায়। সূর্য বলে, রূপা তো এখানেও নেই। দীপা খেয়াল করে মন্দিরে ঘন্টি বাজছে। দীপা বলে, আমার রূপা এখানে রয়েছে। আমার মন বলছে রূপা এখানে রয়েছে। সোনা বলে, মা, রূপা যদি এখানে থাকতো তাহলে তো আমরা দেখতেই পেতাম। দীপা বলে, আমার মন বলছে এখানে রয়েছে। এটা বলে দীপা আবার রূপাকে খুঁজতে থাকে। অন্যদিকে লোকগুলো রূপাকে মন্দিরের বাইরে নিয়ে যায়। লোকগুলো রূপাকে বলে, ওইখানে গাড়ি রয়েছে, চুপচাপ ওই গাড়িতে গিয়ে বস। রূপা বলে, না, আমি বসবো না। লোকটা বলে, বেশি কথা বলবি না, তা নাহলে কিন্তু তোকে শেষ করে দেব। রূপা কান্না করে আর মনে মনে বলে, এখানে কত লোক রয়েছে, কিন্তু আমি কাউকে ডাকতে পারছি না। লোকগুলো রূপাকে বলে, ওই দিকে গেলে তুই খাবার পাবি, তোকে আর এভাবে হাত পেতে খেতে হবে না। রূপা বলে, আমি যাব না। রূপা ধরে পালাতে যায়, কিন্তু লোকগুলো রূপাকে আবার ধরে ফেলে। রূপা মা বলে চিৎকার করতে থাকে। ওইদিকে দীপা রূপা বলে চিৎকার করতে থাকে। রূপা দীপার গলা শুনতে পায়। রূপা বলে, ওটা তো মায়ের গলা, তার মানে কি মা আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। দীপা কান্না করতে থাকে। দীপা ওখান থেকে সরতে যাবে, তখন দীপার পায়ে একটা ওড়না বাজে। দীপা ওড়নাটা হাতে তুলে নেয়। দীপার খেয়াল হয় এটা রূপার ওড়না। দীপা বলে, আমি জানতাম রূপা এখানে রয়েছে। দীপা সূর্যকে ওড়না দেখিয়ে বলে, এই দেখুন, এটা রূপার ওড়না। রূপা ভয় পেয়ে হয়তো এখানে লুকিয়ে রয়েছে। দীপা বা রূপা বলে চিৎকার করতে থাকে। ওইদিকে রূপাকে কান্না করতে দেখে লোকগুলো হাসতে থাকে। রূপা সুযোগ বুঝে ওখান থেকে দৌড় দেয়, কিন্তু একটু দূরে গিয়ে দেখে পুলিশ দাঁড়ানো। রূপা বলে, এখানেও পুলিশ রয়েছে, আমি কোথায় যাব? লোকগুলো আবার রূপাকে ধরে ফেলে। আগামী পর্বে দেখানো হয়, অনেক বছর কেটে গিয়েছে, সোনা রূপা বড় হয়ে গিয়েছে, কিন্তু রূপাকে খুঁজে পায়নি। রূপাকে হারানোর শোকে সূর্য হুইল চেয়ারে বসে রয়েছে। সূর্য হাঁটতে পারে না। দীপা সোনাকে বলে, সোনা, যা, তুই তোর বাবাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়। সোনা বলে, সবাই তো বাইরে দোল খেলছে, তুমি যাবে না? তুমি আর নিজেকে আটকে রেখো না মা। দীপা মনে মনে বলে, রূপা মা, তুই কোথায় গেলি? এরপর বড় রূপাকে দেখানো হয়। রূপা ঠাকুরের সামনে হাত জোর করে বলছে, তুমি তো জানো ঠাকুর, রূপা আর তার মায়ের জন্য অপেক্ষা করে না।